গত ৭৭ বছর ধরে ভারত তার যে রাজ্যটির মানুষদের উপর সবচেয়ে বেশি নিপীড়ন চালিয়েছে সেটি হচ্ছে কাশ্মীর। ১৯৪৭ সালের পর থেকে এ পর্যন্ত ২.৫ লাখেরও বেশি কাশ্মীরি মুসলমানকে হত্যা করেছে ভারতীয় বাহিনী। শুধু এই নয়, হাজার হাজার মুসলিম নারীকে ধর্ষণ করেছে ভারতীয় নিরাপত্তা বাহিনী। ভারতীয় নিরাপত্তা বাহিনীর হাতে কাশ্মীরি মুসলমান নারীদের ধর্ষণের বিবরণ এতটাই ভয়াবহ যে সেটা শুনলে গা শিউরে ওঠে। আজকে আমরা সেই কাশ্মীরি নারীদের নির্যাতন আর নিপীড়নের কিছু বর্ণনা শুনব। ১৯৪৭ সালের অক্টোবরে কাশ্মীরের তৎকালীন রাজা হরি সিং এর সেনাদের হামলায় অন্তত ১ লাখ মুসলিম নিহত হয় এবং যৌন নির্যাতনের শিকার হয় হাজার হাজার নারী। এই ন্যাক্কারজনক ঘটনায় ক্ষুব্ধ হয়ে মহাত্মা গান্ধী ২৫ ডিসেম্বর দিল্লিতে এক অনুষ্ঠানে বলতে বাধ্য হয়েছিলেন, জম্মুর হিন্দু ও শিখ এবং বাইরে থেকে যারা সেখানে গিয়েছিল তারা মুসলমানদের হত্যা করেছে। সেখানে যা ঘটছে তার জন্য কাশ্মীরের মহারাজা দায়ী। সেখানে বিপুল সংখ্যক মুসলিমকে হত্যা করা হয়েছে এবং মুসলিম নারীদের সম্মানহানি করা হয়েছে। ৮০ দশকে কাশ্মীরি মুসলমান নারীদের উপর ধর্ষণকে একটি অস্ত্র হিসেবে ব্যবহার করতে শুরু করে ভারতীয় বাহিনী। ১৯৮৭ সালে কাশ্মীরি বিধানসভা নির্বাচনে ইসলামী দলগুলোকে ব্যাপক কারচুপির মাধ্যমে পরাজিত করা হয়। এর জেরে উপত্যকায় ভারত বিরোধী বিচ্ছিন্নতাবাদী আন্দোলন গতি পায়। বিদ্রোহ মোকাবেলায় ভারত কাশ্মীরে প্রায় ৬ লাখ সেনা মোতায়েন করে। ১৯৯০ সালের জানুয়ারি থেকে ভারতীয় বাহিনী কাশ্মীরে ব্যাপক হারে মানবাধিকার লঙ্ঘন করে, যার মধ্যে গণধর্ষণও রয়েছে। ১৯৯৩ সালে হিউম্যান রাইটস ওয়াচের প্রতিবেদন অনুসারে নিরাপত্তা বাহিনী কাশ্মীরি বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে প্রতিশোধ নেওয়ার পদ্ধতি হিসেবে ধর্ষণকে ব্যবহার করে। এমনকি যারা ধর্ষণের ঘটনা রেকর্ড করার চেষ্টা করেছেন তারাও ভারতীয় নিরাপত্তা বাহিনীর হাতে নির্যাতনের শিকার হয়েছেন। কারণ কাশ্মীরি নারীদের ধর্ষণের জন্য সেনাদের নির্দেশ আসত খোদ ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছ থেকে। জাতিসংঘের মানবাধিকার কমিশনের ৫২তম অধিবেশনের প্রতিবেদনে ডক্টর উইলিয়াম বেকার বলেছেন, কাশ্মীরে ধর্ষণ কিছু শৃঙ্খলাহীন সেনার কর্মকাণ্ড নয়, বরং কাশ্মীরি জনগণকে অপমান, ভয় দেখানো ও নিরাশ করার জন্য ভারতীয় বাহিনীর একটি সক্রিয় কৌশল। এর প্রমাণ এই যে আমি যেসব ধর্ষিতা নারীর সাক্ষাৎকার নিয়েছি তাদের বেশিরভাগই তাদের পরিবার, তাদের স্বামী এবং তাদের সন্তানদের সামনে ধর্ষণের শিকার হয়েছেন। It doesn't matter the age. I interviewed an 82-year-old Kashmiri woman who had been raped by 10 Indian soldiers. ইউনিভার্সিটি অফ অসলোর গবেষক ইনগের স্কেলসবেক তার গবেষণা প্রতিবেদনে বলেছেন, ধর্ষণের ঘটনাগুলো এমন একটি ধরন অনুসরণ করে যেখানে সেনারা বেসামরিক নাগরিকদের বাড়িতে প্রবেশ করে, পুরুষদের চলে যেতে বা হত্যা করার নির্দেশ দেয় এবং তারপর তারা মহিলাদের ধর্ষণ করে। নাবালিকা, বোবা ও বধির, শারীরিক প্রতিবন্ধী, এমনকি গর্ভবতী নারীদেরও রেহাই দেয়নি ভারতীয় বাহিনী। মাকে মেয়ের সামনে ধর্ষণ করা হয়েছিল, দাদি ও নাতনিকে একই ঘরে ধর্ষণ করেছিল ভারতীয় বর্বর নিরাপত্তা বাহিনী। ২০২১ সালের জাতিসংঘের মানবাধিকার কাউন্সিলের ৪৭তম অধিবেশনে উত্থাপিত প্রতিবেদনে বলা হয়, ১৯৮৯ সালের জানুয়ারি থেকে এখন পর্যন্ত জম্মু ও কাশ্মীরে ভারতীয় বাহিনীর বিরুদ্ধে ধর্ষণ, গণধর্ষণ এবং শ্লীলতাহানির ১১,২৩৬টি ঘটনা রিপোর্ট করা হয়েছে। তবে বাস্তব সংখ্যা আরও বেশি হতে পারে, কারণ হিউম্যান রাইটস ওয়াচেরই আরেকটি প্রতিবেদনে বলা হয়েছে ১৯৯০ সাল থেকে মানবাধিকার গোষ্ঠীগুলো অনেক ঘটনা নথিভুক্ত করেছে, কিন্তু যেহেতু অনেক ঘটনায় প্রত্যন্ত গ্রামে ঘটেছে তাই সঠিক পরিসংখ্যান নিশ্চিত করা অসম্ভব। ভারতের নিরাপত্তা বাহিনীর যে সংস্থাগুলোর বিরুদ্ধে কাশ্মীরের নারীদের ধর্ষণের অভিযোগ উঠেছে সেগুলো হচ্ছে রাষ্ট্রীয় রাইফেলস, সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স বা সিআরপিএফ, বর্ডার সিকিউরিটি ফোর্স বিএসএফ এবং সেনাবাহিনী। অধিকার গোষ্ঠীগুলো তাদের প্রতিবেদনে বলেছে, মেজর বা তার উপরের পদমর্যাদার ১৫০ জন উচ্চপদস্থ কর্মকর্তা নির্যাতনের পাশাপাশি যৌন সহিংসতায় অংশগ্রহণ করেছে। ভারতীয় নিরাপত্তা বাহিনী ১৯৯০ সালের মার্চ মাসে শ্রীনগরের চানাপোরাতে প্রথম গণধর্ষণ করে নারীদের। এই ন্যাক্কারজনক ঘটনার পর ৬৮ ব্রিগেডের ৪র্থ রাজপুতনা রাইফেলসের সেনারা ১৯৯১ সালের ২৩ ফেব্রুয়ারি কুপওয়ারা জেলার কুনান ও পুষ্পরা গ্রামে ৪০ জন নারীকে গণধর্ষণ করে। আন্তর্জাতিক সংস্থাগুলোর বদৌলতে এই ঘটনা সারা বিশ্বকে নাড়া দেয়। ভারতীয় বাহিনীর সেই নৃশংসতার কাহিনী কাশ্মীরে গিয়ে তুলে এনেছিল হিউম্যান রাইটস ওয়াচ এবং ফিজিশিয়ান ফর হিউম্যান রাইটস ওয়াচ, যারা এই ধর্ষণের ঘটনা রেকর্ড করার চেষ্টা করেছিলেন কিংবা ধর্ষিতাদের চিকিৎসা দিয়েছিলেন তাদের ওপরও নিপীড়ন চালিয়েছে ভারতীয় নিরাপত্তা বাহিনী। ১৯৯০ সালের নভেম্বরে অনন্তনাগ জেলা হাসপাতালের সার্জন ও তার সঙ্গীদের তুলে নিয়ে যায় সিআরপিএফ সদস্যরা। তাদের ক্যাম্পে নিয়ে লাঠি এবং ধাতব বেল্ট দিয়ে বেধড়ক পেটানো হয়। ভারতীয় নিরাপত্তা বাহিনীর হাত থেকে রেহাই পায়নি কাশ্মীরের নববধূও। কনেকে নিয়ে গাড়িতে করে বাড়ি ফিরছিল শ্বশুরবাড়ির লোকজন। কনের সঙ্গে সেদিন সঙ্গী হয়েছিলেন তার ৭ মাসের গর্ভবতী খালা। রাস্তায় সেই গাড়ি থামিয়ে নববধূ ও তার খালাকে টেনে হিচড়ে নামিয়ে গণধর্ষণ করে ভারতীয় আধা সামরিক বাহিনী। কুনান পুষ্পরায় ধর্ষণের শিকার নারীদের জবানবন্দি নিয়ে ২০১৮ সালে প্রকাশিত হয়েছিল ডু ইউ রিমেম্বার কুনান পুষ্পরা নামের একটি বই। এই বইটিতে কাশ্মীরি নারীদের উপর ভারতীয় নিরাপত্তা বাহিনীর কি পরিমাণ পাশবিক নির্যাতন চালিয়েছিল তার একটি খণ্ডচিত্র পাওয়া যায়। হায়না ভারতীয় বাহিনীর
বর্বরতার গল্প শেষ করছি কুনান পুষ্পরার কিশোরী কন্যা ডুরির জবানবন্দি দিয়ে। ওই দিনের ভয়াবহ বর্ণনা দিতে গিয়ে ডুরি বলেন, আমার মা কারো কাছে অনুনয় বিনয় করছিলেন। হঠাৎ চিৎকারের শব্দ পেলাম, হায় খোদা! মুহূর্তের মধ্যেই একজন সেনা আমাদের সামনে এসে দাঁড়ালো। আমি তার কাছ থেকে ভয়াবহ কিছুর গন্ধ পেলাম এবং তারপর দেখলাম তার হাতে মদের বোতল। আমার গলা শুকিয়ে গেছে, আমি চিৎকারও করতে পারছি না, আমি দাঁড়াতেও পারছিলাম না, যেন মাটি আমাকে চেপে ধরেছে। আমার বোন ফাতিমা আর আমিনা আমাকে দুদিক থেকে শক্ত করে ধরে রেখেছিল। আমি তাদের আঙ্গুল আমার বাহুতে ঢুকছে অনুভব করতে পারছিলাম। 1 জন থেকে 6 জন সেনা হয়ে গেল। আমি চিৎকার করতে চাইলাম, আমি আমার দাদুর আওয়াজ শুনতে পেলাম না। আমি জানি না তারা আমার মাকে কোথায় নিয়ে গেছে। তাদের মধ্যে একজন আমার চুল ধরেছিল, আমি তার পা ধরেছিলাম। আমার মনে আছে তাকে অনুরোধ করেছিলাম, খোদাকে লিয়ে মুঝে ছোড় দো, হামনে কুছ নেহি কিয়া, আল্লাহর দোহাই দয়া করে আমাকে ছেড়ে দিন, আমি নির্দোষ। আমি এমনকি তার জুতার উপর আমার কপাল ঠুকেছিলাম। সে আমাকে রান্নাঘরে টেনে নিয়ে গেল। আমার মা ইতিমধ্যেই সেখানে ছিলেন। আমি আমার সমস্ত শক্তি দিয়ে চিৎকার করে বললাম, মা আমাকে বাঁচাও। সে কিভাবে পারে? আমি যা দেখেছি এবং তার সাথে যা ঘটেছে তা আমি শেয়ার করতে চাই না। আমার পিরহান ছিঁড়ে গেছে আর এর সাথে আমার সারা জীবন। যখন জ্ঞান ফিরে পেলাম তখন আমার মাথা ফাঁকা ছিল। আমি অসাড় বোধ করছিলাম, আমার মুখ ভেজা ছিল। আমি বুঝতে পারলাম আমি কাঁদছি। আমি উলঙ্গ ছিলাম, শুধু আমার শরীর নয়, আমার আত্মাও। আমার মা আমার সাথে সেই ঘরেই ছিলেন। তিনি অজ্ঞান ছিলেন কিংবা চোখ বন্ধ করে পড়েছিলেন। তিনি আমার কাছ থেকে মুখ ঘুরিয়ে নিয়েছিলেন। আমি কারো কান্না শুনতে পেলাম। এটা আমার ভাই ছিল। সে আমাকে কিছু একটা দিয়ে ঢেকে দিয়েছিল। ওয়ালটন আবারও মিলিনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। মিলিনিয়ার ছড়াছড়ি দেশ জুড়ে, এটা শুধু ওয়ালটেনই পারে।